আদর করলো। মন ভরে দেখলো বাচ্চাকে। ইহসান দরজার কাছ থেকে দেখে হাসলো। এরপর দুজনে চুপি চুপি বের হয়ে লং ড্রাইভে গেল। কিন্তু সেই লং ড্রাইভ থেকে তারা আর কখনো ফিরল না। সকালে প্রিয়ন্তীর মা প্রমুখের কান্নায় সারা বাসা খুঁজেও যখন তাদের পেল না, এক প্রকার চিৎকার করে ওঠে তিনি। রাকিব দৌড়ে এসে বিষয়টা জানলো। সেও খোঁজা শেষে তাদের ফোন করে। বারবার ট্রাই করলেও বন্ধ পায় নাম্বার। অবুঝ বাচ্চাটা তখন লিনার কোলে মায়ের জন্য কান্না করে যাচ্ছে। বারবার বারবার বলছে, আম্মু কোথায়? আম্মু যাব, পাপা, ও পাপা। রাকিব চৌধুরী সময় নষ্ট করলো না। তার কেন যেন মনে কুগাইছে, সবকিছু উল্টাপাল্টা লাগছে। তৎক্ষণাৎ সামনের থানায় মিসিং ডায়েরি করে আসলো। দুপুরের দিকে খবর আসলো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে 2টি তাজা প্রাণ ঝরে গেছে। রাকিব চৌধুরী পুলিশের সাথে সেখানে যায়। চিনতে পারে দুজনকেই। সেই মুহূর্তেই গগনধারিণী চিৎকার করে ওঠে। বোনের আর দুলাভাইয়ের নিস্তেজ দেহ দেখে জ্ঞান হারায় সেখানে। কোনোভাবেই সে মনকে সান্ত্বনা দিতে পারে না। এসব সত্যি। তাদের ছিন্ন ভিন্ন লাশ বাসায় আনা হয় বিকেলের শেষ প্রহরে। সারাদিন কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে প্রমুখ। বাসার নিচে রাখতেই সে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে লাশের উপর। তার মা, তার বাবা চোখ বন্ধ করে আছে কেন? অনবরত বলছে, আম্মু কথা বলো, আমি আর দুষ্টুমি করবো না, প্রমিস আম্মু। পাশেই বাবার লাশের কাছে গিয়ে ইংরেজিতে বলল, পাপা চোখ খুলো, আমাকে কোলে নাও। জানো পাপা, সারাদিন কিছুই খাইনি, আমাকে খাইয়ে দিবে না? তোমাকে অনেক মিস করি বাবা। প্রিয়ন্তীর মা কান্নায় ঢলে পড়ছে বারবার। জ্ঞান হারিয়ে ফেলছে। এ কি সর্বনাশ হয়ে গেল তার! সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেল। মেয়ের অকালে মৃত্যুতে পাগলের মতো করতে লাগলো। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ দাফনের ব্যবস্থা করলো রাকিব। প্রমুখকে আগলে নিয়ে কান্না মিশ্রিত গলায় বলল, কেন তাদের আসতে বলেছিলাম? আমার জন্য এসব হলো। তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে পারলাম না, এতিম বানিয়ে দিলাম। আমাকে মাফ করে দিস। ওরা রাতে কেন বের হয়েছিল? কেন হলো? প্রমুখকে এক প্রকার ছিনিয়ে নিয়ে রাকিবের মা কাঁদতে থাকে। দাফন শেষে সবাই বাসায় আসলে প্রমুখ বুঝলো তার বাবা মাকে দূরে রেখে এসেছে। তখন থেকে আরো জোরে জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। অনবরত কান্নার ফলে নিঃশ্বাস আটকে আসছে বারবার। রাকিব চৌধুরী সারা রাত ভেবে পরের দিনই থানায় মামলা করে। এটা মার্ডার তার বিশ্বাস, নয়তো কিভাবে গভীর রাতে অ্যাক্সিডেন্ট করে? তার উপর দেহ ছিন্ন ভিন্ন কেন হবে? লিনা প্রথম কয়েকদিন ভালোবাসা দেখালেও আস্তে আস্তে অপয়া অলক্ষী অপবাদ দেয় প্রমুখকে। বইয়ের এমন ব্যবহার নিতে পারে না রাকিব। প্রমুখ খাওয়া দাওয়া ছেড়ে দেয়। নানুর সাথে সারাক্ষণ মায়ের গল্প করে। আর নানু সাবিনা প্রতিজ্ঞা করে নিজেই নাতিনকে বড় করবে। তাছাড়া কানাডায় কে দেখবে? প্রথম 2 মাস প্রতি রাতে বাবা মা বলে কেঁদে উঠলেও আস্তে আস্তে মন শক্ত করলো। প্রমুখ একা একাই থাকা শিখে যায়। চঞ্চল দুষ্ট হাসি খুশি ছেলেটা একদম চুপচাপ প্রকৃতির ছেলে হয়ে ওঠে। বছর গেল 3টা। প্রমুখের 8 বছর। সেই জন্মদিনের পর আর কখনো পালন করেনি জন্মদিন সে। নানুর ভালোবাসায় আদরে সে তাকে মায়ের মতো দেখাশোনা করে। কিন্তু নানুর বয়স হওয়ায় প্রেশার বেড়ে গেছে। মেয়ে আর স্বামীর মৃত্যু, নাতনির অন্ধকার ভবিষ্যৎ, এসব ভেবেই দুর্বল হয়ে পড়ে। সারাক্ষণ চিন্তা করতো নাতিনকে নিয়ে। একদিন রাতেই ঘুমের মাঝে স্ট্রোক করে বসলো। ব্রেন স্ট্রোক করায় রাকিব চৌধুরী হাসপাতালে নিতে নিতে মৃত্যু ঘোষণা করে। ছোট বয়সে প্রমুখ দ্বিতীয়বার এত বড় ধাক্কা সামলাতে না পেরে বোবার মতো হয়ে যায়। সাদা কাপড়ে সাবিনাকে দেখে কান্নায় গলা ভেঙে ফেলে। কতবার জড়িয়ে ধরে উঠতে বলল, কিন্তু উঠল না। শেষে মৃত্যু মানুষের মতো কথা বলার শক্তি হারিয়ে ফেলে। বাসায় যে একটা বাচ্চা আছে সে খবরও কেউ বলতে পারবে না। সে ঘটনার 3 মাস পর লিনা প্রেগনেন্ট ধরা পড়ে। এবার যেন লিনা আরো বদলে যায়। রাকিব অফিসে থাকলে প্রমুখকে ধমকের উপর রাখে, বাজার করতে পাঠায়, মাথা টিপে দিতে বলে। আস্তে আস্তে বইয়ের কূটনামিতে রাকিবও মেজাজ খাটায় প্রমুখের উপর। তার ভাষ্যমতে প্রেগনেন্ট অবস্থায় রেঁধে খাওয়াচ্ছে এটাই বেশি। কিন্তু বিলাসবহুল জীবন, কানাডার মতো জায়গায় জীবন কাটানো প্রমুখ নানু বেঁচে থাকাকালীন শত কষ্ট হলেও মানিয়ে নিয়েছিল। কিন্তু এবার যেন সে মহাসমুদ্রে ভাসছে, কোনো মতেই মানিয়ে নিতে পারছে না। কান্নাকাটি করে প্রতিদিন যেতে থাকে। একদিন শুধু রেগে লিনার মুখের উপর কথা বলায় তাকে প্রচুর মারধর করলো।
যে ছেলেকে ফুলের টোকা পর্যন্ত গায়ে লাগতে দেয়নি তার বাবা মা, সেই ছেলের গায়ে হাত। এসব কি ভাবা যায়? আপন মানুষের কাছ থেকে অবহেলা, অপমান সহ্য করতে পারল না সে। এক বুক হতাশা, কষ্ট নিয়ে প্রমুখ সেদিন রাতের বেলায় বাসা ছেড়ে পালিয়ে আসে নতুন জীবনের আশায়। কারণ তার আপন বলতে কেউ আর বেঁচে নেই, সবাই তাকে রেখে চলে গেছে অনেক দূরে। উপন্যাসের মতো তিক্ত সব ঘটনা প্রমুখ বিরতিহীনভাবে বলে শেষ করল। সমস্ত ঘটনা শুনে সিরাত কান্নায় ভেঙে পড়ে। সারা দেহ দুর্বল হয়ে কখন যে রাস্তায় বসে পড়েছে সে খেয়াল তার নেই। শেষের কথাগুলো বলার সময় প্রমুখের কণ্ঠ কাঁপছিল। সে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এ দীর্ঘশ্বাসের পাল্লা অনেক ভারী। অনেক আদর, ভালোবাসা, যত্ন ক্ষণিকের জন্য পেয়ে আজীবনের জন্য হারানো যন্ত্রণা সে ভেতরে পুষে রেখে বেড়াচ্ছে। সুন্দর ভবিষ্যৎ হঠাৎ এক কালবৈশাখীর ঝড়ে তছনছ হয়ে গেল। ভালোবাসা কি হয়তো ভুলেই গেছে ছেলেটা? মায়ের কোল, বাবার কাঁধ সবকিছুই কল্পনার মতো, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষের মতো তারও জীবন অসাধারণ হতো। সিরাতের ফুপানো শব্দে প্রমুখ ওষ্ঠ বাঁকিয়ে হাসল। সে জানতো এমন কিছুই হবে। তার নিকৃষ্ট অতীত জেনে নরম মেয়েটা ভেঙে পড়বে, কিন্তু সে চায় না সিরাত তার প্রতি সহানুভূতি দেখাক। সে চায় প্রিয়ন্তীর মতো অকারণেই তাকে ভালোবাসুক, যত্ন নিক, তার খারাপ সময়ে পাশে থাকুক। মুহূর্তেই তার সে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল। তৎক্ষণাৎ মাথা চারা দিয়ে উঠল পুরনো কষ্টগুলো। সে সিরাতের সামনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তুমি কখনো আমাকে ভালোবেসো না সিরাত। ভালোবাসলে শগুনের নজর লাগে, তার থেকে তুমি এমনই থাকবে সারা জীবন। প্রমুখ আনমনেই চাপা আর্তনাদ ভেতরে রেখে খুব কষ্টে উচ্চারণ করল, আমাকে একটু জড়িয়ে ধরবে সিরাত। যতটা জড়িয়ে ধরলে আমার অস্থিরতা অনুভব করতে পারো, ততটাই শক্তভাবে ধরো। একটু শান্তি দাও। সিরাত নিজের কান্না আর আটকে রাখতে পারল না। তাদের মধ্যে যতটুকু দূরত্ব ছিল সবটুকু গুছিয়ে আচমকা সত্যি সত্যি ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরল। প্রমুখ বোকা বনে যায়। হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যায় তার। কম্পিত দেহটা খুব কষ্টে টিকিয়ে রাখলো। সে ঢোক গিলে ঠাই ঘন ঘন শ্বাস নেয়। সিরাত দুহাতে শক্ত করে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কোনো দিনও ভালোবাসবো না আমি। আপনার কাহিনী শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে প্রমুখ সাহেব? আপনি বলতে পারবেন কেন বুকের বাঁ পাশটায় আপনার জন্য কষ্ট হচ্ছে? আপনি তো খারাপ, আমি খুব ঘৃণা করি, তবুও কেন আমার কষ্ট হচ্ছে? প্রমুখের দম বন্ধ হয়ে আসছে। সে পারছে না সহ্য করতে। সে চোখ বন্ধ করে নিল। তৎক্ষণাৎ চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এতক্ষণ খুব কষ্টে নিজেকে সামলেছে। সিরাতকে বলতে চায়নি এসব, তবু আজ কেন যেন বলতে ফেললো। সিরাত কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। প্রায় 5 মিনিট পর প্রমুখ সহ্য করতে না পেরে দিল এক ধমক। তোমাকে বলেছিলাম চুপচাপ শুনতে, নয়তো লকেটের কথা বলবো না। বলতে হবে না। কথাটা বলেই সিরাত মুখ উঁচু করলো। লাজুক গলায় মিনমিনে সুরে বলল, আমি জানি কোথায় পেয়েছেন। প্রথম যখন আপনার সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম ওই দিন ভুলে ফেলে গিয়েছিলাম হয়তো। তারপর সারা বাসা খুঁজেও পাইনি। তখন ভেবেই নিয়েছিলাম হারিয়ে গেছে, কিন্তু বিয়ের পর আমার গলায় হঠাৎ করে দেখে চমকে যাই। অনেক চিন্তা করে ভেবে নেই এটা আপনার কাছেই ছিল। সিরাতের কথায় প্রমুখ চোখ বড় বড় করে তাকালো, চোয়াল ঝুলিয়ে বলল, সিরিয়াসলি সিরাত, ইউ আর গ্রেট। তুমি ঠিক ধরেছ। একদিন কাগজ খুঁজতে গিয়ে খাটের নিচে পেয়েছিলাম। তার আগে রাস্তায় তোমার সাথে দেখা হয়। যেদিন গলা টিপে ধরেছিলাম এজন্য রেখে দিই। একটু অবাক হই এটা আবার রুমে কিভাবে আসলো ভেবে। এরপর ধরে নিই তুমিও ওইসব মেয়েদের মতো। সরি সিরাত, কি করবো বলো? অনেকে ইচ্ছে করেও আসতো, তবে বিয়ের পর তুমি ছাড়া কোনো নারী আমার আশেপাশেও আসেনি। সিরাত হঠাৎই রেগে গেল। ধাক্কা দিয়ে প্রমুখকে সরিয়ে দূরে যেতে চাইল। কিন্তু প্রমুখ হেসে এক ঝটকায় নিজের দুবাহুর মাঝে নিয়ে আসে। নাক টিপ দিয়ে বলে, তুমি কি জেলাস হচ্ছ? কিন্তু অতীতে কোন নারী এসেছে, কোন নারী গেছে এসব ভুলে যাও। বর্তমান আর ভবিষ্যতে কোনো নারী আমাকে ফ্লাইং কিসও দিতে পারবে না, এটা শিওর থাকো। তোমার সামনে এই পুরুষটা শুধু তোমার। তাকে নুন মাখিয়ে খাবে নাকি চিনি মাখিয়ে খাবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। সিরাত চোখ গরম করে চাইল।
দাঁতে দাঁত চেপে প্রমুখের থেকে ছাড় পাওয়ার জন্য মোছরামুছরি করে। প্রমুখ ভ্রু কুচকে সিরাতের কপাল বরাবর তার বৃদ্ধাঙ্গুল চেপে ধরে, বলে, শান্ত হও বউ, আর অনেক ঘটনা শোনা বাকি, সাথে তোমার জীবনেরও সব সিক্রেট আমাকে বলবে। সিরাত ঠান্ডা হলো। তৎক্ষণাৎ মনে পড়ল প্রমুখের কষ্টের জীবনী। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার হার্ট দুর্বল, বাকি কাহিনী কাল শুনবো। চলুন বাসায় যাই, রাত অনেক হয়েছে। প্রমুখ তাকে ছেড়ে দিয়ে হাত ঘড়ি দেখে অবাকের সুরে বলল, ও মাই গড, রাত 1টা বাজবে, এখনই গাড়িতে ওঠো। সিরাত প্রমুখ গাড়িতে উঠে বসে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয় দুজন। বিছানায় আজ প্রমুখ শুয়ে পড়ল। ওয়াশরুম থেকে সিরাত এসে রুমের লাইট অফ করে। প্রমুখ ডান হাত চোখের উপর রেখে ঘুমিয়ে আছে। সিরাত তার পাশে শুয়ে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো। আফসোস হলো ভীষণ, কেন এমন হলো? জীবনটা কি সুন্দর হওয়া যেত না? খুব বেশি ভালোবাসা পাওয়া মানুষ হঠাৎই যদি অনাদর পায়, তাহলে তো উচ্ছৃঙ্খল হবেই। তারপর কি হয়েছিল তার জীবনে? বাসা ছেড়ে কোথায় ছিল? সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে তার কম্পিত হাত প্রমুখের খোঁচা খোঁচা দাড়িতে রাখে। আজ কেন যেন লজ্জা পাচ্ছে না। মনে হচ্ছে তার সামনে একটা ছোট্ট বাচ্চা, যাকে শুধু ভালোবাসা যায়। প্রমুখ জেগে যায় সিরাতের স্পর্শে। হাত নামিয়ে ভ্রু নাচিয়ে ইশারা করলো। সিরাত ড্রিম লাইটে অনুভব করলো প্রমুখের চোখে পানি ছলছল করছে। লোকটা কাঁদতেও জানে, তাহলে কেন পাথরের মতো শক্ত দেখায়, যার মাঝে সবসময় কঠোরতা বিরাজ করে? সিরাত চোখে হাত দিয়ে বলে, আপনি কাঁদছেন? একটু জড়িয়ে ধরবে, ঘুম আসছে না, বাকি রাতেও হয়তো ঘুম চোখে ধরা দেবে না। প্রমুখের কথায় সিরাত চমকায়। বাচ্চা শিশুর মতো আবদার করছে তার কাছে, একটু আদরের আশায়, প্রশান্তির ছোঁয়ায়। সে না চাইতেও অদৃশ্য এক মায়ার টানে মাথা ঝাঁকালো। প্রমুখ সম্মতি পেয়ে দেরি করলো না। শক্ত করে চেপে ধরে সিরাতের বুকে মাথা রেখে চুপ করে রইল। সিরাত আনমনেই হেসে নিজে নিজেই বলল, বাবাকে হারিয়ে আমি এখনো কান্না করি, কষ্ট পাই। মা বেঁচে আছে, সেও যদি কখনো হারিয়ে যায় আমি মরেই যাব। সেখানে আপনি অবুঝ বয়সে সব হারিয়ে বেঁচে আছেন কিভাবে? প্রমুখ হয়তো শুনলো, নয়তো শুনেনি, কিন্তু সিরাতের বুকের কাছ থেকে মিষ্টি সুরে বলল, সিরাত ব্রেডে জেলি লাগাচ্ছিল। হঠাৎ জুলেখার এমন কথায় নড়ে চড়ে বসে। গম্ভীর কণ্ঠে বলে, হানিমুনে কবে এসব কি যাবেন বলছো? ভাবি? চুপচাপ নাস্তা করো না। জুলেখার মিটিমিটি হেসে উত্তর দিল, কি এমন বললাম? ভাইজান চাইলে সুইডেন, জাপান, দক্ষিণ কোরিয়া সব জায়গায় হানিমুনে যেতে পারে। তাছাড়া ভাইজানকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সিরাত আস্তে আস্তে তৎক্ষণাৎ চট বুঝবে। করে তাকায়। মনটা এমন ভীষণ দৃষ্টিতে নরম। চোখাচোখি হতে উপরে যেমন জুলেখা শক্ত ভয়ে দেখায়, চুপসে তার যায়। 1% সিরাতের সে আগের ভেতরে নেই। রাগান্বিত রূপ এখনো তার চোখে ভাসে, তাই তো কথাও বলে না তেমন। সে কলা খেয়ে স্বাভাবিক গলায় বলল, সিরাত ঘড়ির দিকে নজর দিল। সরি, আজ ওইসব শুক্রবার টপিক হয়, বাদ দিন। জুলেখা স্কুল যায়নি। এখন বন্ধের বলুন দিনে সেও ভাইজান অনেক কোথায়? দেরি করে ঘুম উনি থেকে কি ওঠে। এখনো ঘুমায়? তারও ভার্সিটি অফ। এখন প্রায় 12:30 বাজতে চললো। সিরাত অমলেট খেয়ে নরম কণ্ঠে বলল, না, ডাকতে ভয় পাচ্ছি। ঘুমে ব্যাঘাত ঘটলে তখন যদি রেগে ধমকাধমকি করে বসে। জুলেখা বেসিন থেকে হাত ধুয়ে হাসলো। কথা ঘুরিয়ে বলল, এ বাসায় থাকতে এখনো কি দম বন্ধ লাগে? সিরাত উঠে কিচেনে গেল কফি বানাতে। প্রায় 5 মিনিট পর ফিরে আসলো হাতে কফির মগ নিয়ে। এক চুমুক খেয়ে বলল, দম বন্ধ লাগলেই কি আমাকে পালাতে সাহায্য করবে? পারলে এমন জায়গায় সন্ধান দাও যেটা প্রমুখ চৌধুরীর নাগালের বাইরে। কি দরকার সুখের সময় সমাপ্তি করার? আপনাকে সাহায্য মানে আমার জীবন নরকে পরিণত হওয়া। কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখান থেকে ভাইজান আপনাকে খুঁজে পাবে না। কয়েকদিন আগেই তো প্রমাণ দেখলেন, এত সহজে আপনার মুক্তি নেই। মুক্তি না পাই, চেষ্টা করতে দোষ কি? অসহ্য লোকটা যা চাইবে তাই হবে নাকি? আলবাত হবে, নয়তো 18 কোটি মানুষের ভিড়ে শুধুমাত্র আপনাকেই কেন পছন্দ করলো? তবে বলছো
উনি আমাকে পছন্দ করে? আমি তো ভাবতাম মাথায় ভূত চেপে ধরেছিল, ঝোঁকের বশে বিয়ে করেছে, মাথা মোটা লোক। জুলেখা মজা পেল তার কথায়, সে খিলখিল করে হেসে ওঠে। সিরাত মুচকি হেসে ঘরের দিকে গেল। অসহ্য লোকটাকে ঘুম থেকে ডেকে তোলা দরকার। রাতে 1 গ্লাস দুধ খেয়েছিল শুধু। কালকের কথা মনে পড়ে বিতৃষ্ণায় ঝেঁকে ধরল বুকের ভেতর। লোকটার মধ্যে কেন এত দুঃখ কষ্ট লুকিয়ে আছে, দেখলে কেউ বুঝবে না। সে কফির গ্লাস সাইডে রেখে বসলো ফ্লোরে। প্রমুখের দিকে তাকিয়ে ভাবলো, কে বলবে এ লোকটা কষ্ট পুষে রেখে ঘুরে বেড়ায়। কঠোর আর রাগী মানুষ হওয়ার তীব্র অভিনয় করে যায় প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। সারাক্ষণ ধমকের উপরে রাখে সবাইকে। সিরাত প্রতিজ্ঞা করলো মানুষটার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না, কষ্ট দিয়েও কথা বলবে না। অতীতের কালো অধ্যায় ভুলানোর চেষ্টা করবে, বোঝাবে বর্তমান অনেক সুন্দর, সবসময় তার পাশে থাকার চেষ্টা করবে। এটুকু তো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে করতেই পারে। সে হাত বাড়িয়ে প্রমুখের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, ঘুম থেকে উঠুন, অনেক ঘুমিয়েছেন। এত আস্তে কথা প্রমুখ কি আদৌ শুনতে পেল? একটুও কানে যায়নি তার। সিরাত আবারও ডাকলো, আপনি কি উঠবেন? ও হ্যালো। এবার একটু নড়ে চড়ে পাশ ঘুরে ভালো করে শুয়ে পড়লো প্রমুখ। সিরাত কপাল চাপড়ে ডাকলো, আজ এত ঘুমোচ্ছেন কেন? ধুর ছাতা, উঠুন তো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। এখন দুপুর 1টার কাছাকাছি। এদিকে প্রমুখের ঘুম থেকে উঠার নামই নেই। সিরাত পরপর 2বার উচ্চস্বরে ডাকলো। প্রতিবারের মতো এবারও বেঘরে ঘুমাচ্ছে প্রমুখ। সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে তার দিকে ঝুঁকে চিৎকার করে বলল, মিস্টার পাতি গুন্ডা, আপনি কি উঠবেন নাকি গুলি করে আপনার ওই বুক ঝাঁঝরা করে ফেলবো? সকাল সকাল বইয়ের তিক্ত মেজাজে এবার প্রমুখ হকচকিয়ে উঠল। হঠাৎ করে সিরাতের হলোটা কি? মাথা খারাপ হয়ে গেছে? এভাবে চিল্লাচ্ছে কেন? সে ধরফর করে উঠে তাকিয়ে রইল ফেল করে। সিরাত ঠোঁট টেপে হাসে, গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, সামান্য হুমকিতেই ভয়ে গলা শুকিয়ে গেল মিস্টার গুন্ডা চৌধুরী। ভয় পাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। প্রমুখ কপাল কুঁচকে তাকালো। রাতে কখন ঘুমিয়েছে তার ঠিক নেই, কিন্তু মিস্টার গুন্ডা আবার কেমন সম্বোধন? ভালোবেসে ওগো স্বামীও তো বলা যেত। ওগো শুনছেও ঠিক ছিল, কিন্তু রাতারাতি গুন্ডা? তার অস্তিত্বে তার অস্থির মন মেনে নিতে পারল না। বউয়ের মুখে গুন্ডা শব্দটা বিশ্রী বিদঘুটে লাগলো তার নিকট। কারণ সব বউয়ের কাছে স্বামীরা হিরো, কিন্তু সিরাত হিরো না বলে সেকেন্ডের ভেতর ভিলেন বানিয়ে দিল। মানা যায় না, কোনো মতেই না। এমনিতেই তার মেজাজ গরম ছিল বউয়ের ঘুম ভাঙানোর স্টাইল দেখে। সে ভয় পেয়ে গিয়েছিল সিরাতের সকাল সকাল কিছু হয়ে যায়নি তো। কিন্তু সিরাতের কথায় টিটকারি আর রসিকতা, সে কারণেই তার রাগ দ্বিগুণ হলো। চোখ গরম করে বলল, গুন্ডা? কে গুন্ডা? বুঝে শুনে কথা বলো। সিরাত মুখ বাঁকিয়ে উত্তর দিল, সত্যি কথা বললেই দোষ। খেতে আসুন, দুপুর হতে চলল। প্রমুখ ঘুমের ঘোরে ঢুলতে ঢুলতে বিছানা থেকে নামলো। তার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিক্ষেপ করলো মেয়েটার চোখে মুখে। তৎক্ষণাৎ ভাবলেশীন হয়ে বলল, সকাল সকাল গুন্ডা উপাধি দিচ্ছ কেন? তোমার রাতের মধ্যেই হলোটা কি? স্বামীকে হিরো না বলে কেউ ভিলেন বলে? সিরাত চট করে উত্তর দিল। তাহলে আপনাকে কি বলবো, আপনি তো গুন্ডাই। প্রমুখ এক কদম বাড়িয়ে সব দূরত্ব মিটিয়ে ফেললো দুজনের মাঝে। সিরাত হালকা থতমত খেলেও প্রকাশ করলো না। আজ নরম হওয়া চলবে না। সে সর্বোচ্চ চেষ্টা করছে প্রমুখের একাকিত্ব দূর করতে, একটু হাসাতে। প্রমুখ বাঁকা হেসে সিরাতের চোখে চোখ রেখে বলল, আচ্ছা তাই? গুন্ডাদের টর্চার, অত্যাচার আর বিরতিহীনভাবে আদর করা এসব সহ্য করতে পারবে? একটু স্পর্শ করলেই তো ছ্যাঁত করে ওঠো, আবার মুখে যা ইচ্ছে বলছো। ভয় করে না? ভয়? তাও আবার আপনাকে? দিন দুপুরে হাসালেন। ভেবে বলছো? ওকে ফাইন, গুন্ডার গুন্ডামিটাও এবার দেখে নাও। এখন জোর করে আদর করবো, চুমু খাবো, ঠোঁটে গালে কোমল গলায়। আর শেষের বাক্যগুলো সিরাতের কানের কাছে ফিসফিস করে বলল। কথা শেষে সে শয়তানি হাসি দেয়। 2 ভ্রু অনবরত নাচিয়ে চোখ দ্বারা সিরাতের বক্ষে ইশারা করে প্রমুখ বলল, আর ওই সফট। সিরাত তৎক্ষণাৎ চোখ বড় বড় করলো। দুহাত আড়াআড়ি করে বুক ঢাকার চেষ্টা করে।
অজানা ভয়ে আতঙ্কে চুপসে গেল। সে ভাবেও নি অসভ্য লোকটা এদিকে নজর দিবে, অথচ কাল রাতের ঘটনার পর ভেবেছিল সে প্রমুখকে হাসাবে, গুন্ডা বললে হয়তো মজা পাবে, কিন্তু না, এখনিতে বিপরীত হয়ে গেল। ছোট্ট বিষয় থেকে আস্তে আস্তে কত দূর গড়ালো। তাছাড়া এই বদলোক সুযোগ কি খুঁজে কখন এসব কথার জালে ফাঁসানো যায়। ইস, কি বাজে কথা। সে তৎক্ষণাৎ অন্য ঠিকঠাক করলো। ভয়ে এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে। প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে। মনে মনে মেয়েটাকে কাবু করতে পেরে হাসলো। লজ্জায় সংকোচে সিরাত আমতা শুরু করলো। মেয়েটির উত্তরের আশায় না থেকে হাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমরে রাখলো, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। তার দিকে মেয়েটা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। প্রচন্ড ভয়ে অস্তিত্বে ভরকে যায়। তৎক্ষণাৎ ছেলেটার বুকের পাটা বরাবর জোরে ধাক্কা দিল। হঠাৎ আক্রমণে প্রমুখ পিছিয়ে যেতেই সিরাত এক প্রকার দৌড়ে রুম ছেড়ে চলে গেল। যাওয়ার আগে পেছন ঘুরে বিজয়ের হাসি দিতেও ভুলল না। প্রমুখ গোল গোল চোখে তার যাওয়ার পানে তাকিয়ে হতাশ সুরে বলল, মুখ বন্ধ হয়ে গেল, ভয়ে গলা শুকিয়ে গেল। আরও আসো আমাকে খেপিয়ে দিতে, আমার সামনে ঘুরে আমাকে আকর্ষণ করো, নিয়ন্ত্রণহীন করো। কেন সারাক্ষণ আমি একা চলবো? এবার থেকে পদে পদে তোমাকেও জ্বালিয়ে মারবো। প্রমুখ দীর্ঘক্ষণ সময় পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল। সেখানে সিরাত নেই। মেয়েটা ভয়ে কোথায় পালিয়ে গেছে কে জানে। প্রমুখ টেবিলের নিকট গিয়ে দেখলো সব গুছিয়ে রাখা। সে দুটো ব্রেড, কলা আর অমলেট খেয়ে উঠে পড়লো। অফিস যেতে হবে। কাজ কত দূর কে জানে। কবিরও ফোন করলো না। আহাম্মকটা কি বইয়ের জ্বালায় উগান্ডা চলে গেল নাকি? সত্যিও চলে যেতেও পারে, এর কোনো অবিশ্বাস্য কথা নয়। এসব ভেবে প্রমুখ ফিক করে হেসে ওঠে। বলদ কবিরকে কথার জালে ফাঁসাতে বেশ লাগে তার। সে নিজেও জানে ভয় হোক আর ফাইজলাম মরতেই হোক, কবির সবসময় উচিত কথাই বলে, নয়তো প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হতে পারতো না। সে খেয়ে রুমে চলে যায়। ফর্মাল ড্রেস পরে পারফিউম লাগিয়ে আয়নায় নিজেকে দেখলো। হাতে ঘড়ি পরে ওয়ালেট প্যান্টের পকেটে রাখলো। চুলগুলো হাতের সাহায্যে পেছনে গুজে তাকালো ঠোঁটের দিকে। দিন দিন কি সিগারেট খাওয়ার ফলে ঠোঁটটা ডার্ক হয়ে যাচ্ছে? মুহূর্তেই কষ্টে তার হাঁসফাঁস লাগতে শুরু করে। আহারে বেচারি সিরাত, সব মেয়েরই তো ড্রিম থাকে স্বামীর